গটগট পায়ে তাড়াতাড়ি করে রুমে ঢুকতে গিয়ে তৌসিফের বুকের সাথে সজোরে ধাক্কা খেলো পৌষ। একদম নাক বরাবর গিয়ে লেগেছে তৌসিফের বুকে। ধাক্কাটাও কম জোরে লাগেনি, একদম যাহাকে বলে জোর কা ঝটকা হাজোরসে লাগা। পৌষ পড়তে পড়তে দরজা ধরে দাঁড়িয়ে গেল। তৌসিফ অবশ্য ধরা বা ছোঁয়ার সুযোগ পায়নি। শটান হয়ে একদম সিনা টান টান করে দাঁড়ালো পৌষ। গলা একবার খক করে শব্দ করে পরিষ্কার করলো। ঘুম ভাঙা মুখ আর অসংলগ্ন পরিস্থিতি সব মিলিয়ে নাস্তানাবুদ পৌষ, অথচ রাগিনীর রাগ নাকের ডগায়। নাকের পাটা ফুলি অগ্রসর হলো তৌসিফের দিকে। সকাল সকাল উড়নচণ্ডী বইয়ের এহেন হাবভাব দেখে তৌসিফ কিছুটা বিব্রত। ভাবা যায় তৌসিফ তালুকদার বিব্রত। পৌষ দাঁত খিটমিট করলো, ঠিক টক খাওয়া দাঁত যেমন লাগে তেমন ভাবে। তৌসিফের একদম 2 ইঞ্চি দূরে থেকে ঘাটটা উঁচু করে চিবিয়ে চিবিয়ে প্রশ্ন করে, কি কই যাওয়া হচ্ছে সকাল সকাল? তৌসিফ যেন এই প্রথম অধিকার বোধ দেখতে পেল। তবেও জানে পৌষ রাগে এসব জিজ্ঞাসা করছে। সকালে মিনুর ব্যাপারটা নিয়ে এখনো খচমচ করছে ও। তৌসিফ বেশ শান্তস্বরে বলল, শোয়া এসেছে? বাকিটা বলার আগে পেছনে সোহা হাজির হলো। হাসি মুখে কেমন আছেন জিজ্ঞাসা করে রুমে ঢুকতে নিতেই পৌষ দরজা অর্ধেক ভিড়িয়ে দাঁড়িয়ে রইল। মেকি হেসে বলল, সরি, আসলে আমাদের রুমে প্রাইভেসি ব্যাপার স্যাপার আছে, আপনি যেতে পারেন এখন। সকাল সকাল আমি রোমান্টিক মোডে আছি তাই। বলেই ধারাম করে দরজা লাগিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় চমকালো দুজন। সোহার মনে হলো ওর মুখটাতে কেউ বুঝি ঝামা ঘষে দিল। এদিকে তৌসিফ হতভম্ব ভাব ধরে দাঁড়িয়ে আছে। পৌষের মতো একটা ধুরন্ধার মেয়ে ঠিক কতটা রাগ থেকে এসব কথা বলে, অবশ্য বলাটাও স্বাভাবিক। হঠাৎই তৌসিফের মাথায় দুষ্টামি চাপলো। পায়ে থাকা স্যান্ডেলে চপচপ আওয়াজ তুলে সামনে যেতে নিলে তৌসিফ ওর হাতটা টেনে ধরল। ছো মেরে হাত ছাড়িয়ে নিল পৌষ। রাগে কাঁপতে কাঁপতে বলল, কষ্ট হচ্ছে সোহা ডার্লিংকে আসতে দিলাম না দেখে। হট রাবিশ পোস্টার। এই খবরদার আমায় রাবিশ বলবেন না। ওই ছেড়ি রাবিশ, আপনার বোন রাবিশ। পোস্টার আস্তে কথা বলো, আমার সাথে একদম উঁচু গলা চলবে না। না জেনে বুঝে কি শুরু করলে সকাল সকাল? বেশ ঠান্ডা গলায় বলল তৌসিফ। একটু দমে গেলেও নিবল না পৌষ। ঠিক রবি সিমের মতো জ্বলে উঠল আপন শক্তিতে। পৌষের হঠাৎ মনে হলো গত মাসে তার ফোন থেকে গ্রামীণ সিমে 23 টাকা কেটে নিয়েছে। কারণ নেই কোনো, মানে হুদাই কল সেন্টারে কল দিয়ে উড়াধুরা ঝেড়েছে পৌষ রাত। যদিও এতে করে কোনো লাভ হয়নি, তবে কথা হলো মনের শান্তি বড় শান্তি। নিজের গভীর চিন্তায় ভাটা পড়ল ওর যখন তৌসিফ বলল, ফ্রেশ হয়ে এসো, নাস্তা করবে, বের হতে হবে একটু পর। পৌষ আর চোখে তাকিয়ে গটগট পায়ে চলে গেল। বাথরুমে ঢুকে কিছুটা জোরেই বলল, আমি বুঝি না বড়লোক হয়েও মানুষের নজর কেন ছোট হয়? হলুদ বাতি কেন লাগাতে হবে? সাদা লাইটের কি আকাল পড়েছে? তৌসিফ শুনেও কিছু বলল না। ফোঁস করে শ্বাস ফেলে বের হলো দরজা খুলে। না জানি কি অপেক্ষা করছে সামনে, যদিও ততটা পরোয়া তৌসিফ করে না। ফোন হাতে নিয়ে রুম ছাড়তে দেখলো সোফায় সোহা মাথা নিচু করে বসে আছে। তার পাশেই বসে এটা ওটা বলছে মিনু। আপা মন খারাপ করো না, তাকাও না আপা, কথা বলো। আচ্ছা রুমে চলো, কিছু খাবে নিয়ে আসি? সোহা উত্তর করলো না। তৌসিফ টেবিল থেকে আপেল নিয়ে তাতে কামড় বসালো। ওখান থেকে একটু সামনে এসে জিজ্ঞাসা করলো, কেমন কাটলো ছুটি? ব্যাস। তৌসিফের গলা শুনে মাথা তুলল সোহা। টলমল চোখে তাকালো ওর দিকে। তৌসিফের হাবভাব একদম স্বাভাবিক। পৌষ একটু আগে যে সোহাকে সাবান ছাড়া ধুয়ে দিল তা যেন তৌসিফ দেখতেই পায়নি। সোহা কান্না আটকে কোনো মতে বলল, ভালো। বলতে বলতে কেঁদে ফেললো মেয়েটা। মিনু আপাকে জড়িয়ে ধরলো। তৌসিফ উঠে যেতে যেতে বলল, ও ছোট মানুষ, অত সব বোঝে না, বলে যাও। ফোনে কল আসতেই তৌসিফ ড্রয়িং রুম সংলগ্ন বড় বারান্দায় গেল। সকাল সকাল আজ মিষ্টি রোদ উঠেছে। মুখটা নরম তুলতুলে টাওয়াল দিয়ে মুছতে মুছতে বের হলো পৌষ। একই টাওয়াল দিয়ে হাত মুছে এক পা সোফায় তুলে মুছে একইভাবে আরেক পা মুছল। মোছামুছি শেষ হতেই ঢিল মেরে ছুঁড়ে মারল সোফায়। যেই না ঘুরে দাঁড়ালো অমনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ওর মাথা ঘুরে গেল। পৌষের মনে হলো হিন্দি সিনেমার মিউজিক বাজছে ওর কানে, ধুম টানা টানা না। সোহা ওদের বেড গোছাচ্ছে। এই মেয়ে এতটা বেহায়া কিভাবে হলো? পরক্ষণেই ভাবলো যেই মেয়ে টাকার জন্য নিজেকে বিলিয়ে দিতে পারে সেই মেয়ে বেহায়া না হলে আর কে হবে? তৌসিফের মতো চরিত্র ঠিক না থাকা পুরুষের জন্য একদম উত্তম হলো এই কাজের মেয়ে। পৌষ শুনেছে তৌসিফ যেখানেই যায় এই মেয়েকে সাথে করে নিয়ে যায়। সেবার নাকি কাজের মেয়ে নিয়েও ইন্ডিয়া ঘুরে এসেছে। ভাবতেই গা গুলিয়ে উঠল পৌষের। কোন নরকে এসে পড়লো? নিজের সাথে হেরে যাওয়া মানুষগুলো বিভিন্ন প্রকৃতির হয়। এর মধ্যে পৌষ হলো চঞ্চল প্রকৃতির। অতিরিক্ত কথা চঞ্চলতায় নিজে ব্যস্ত রাখে সবটা ভুলে থাকতে, অথচ প্রতিটা জিনিস ওকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। সোফায় ফেলা টাওয়েলটা হাতে তুলে বিছানায় একদম সোহার হাতে ছুঁড়ে মারেও।
সোহা চমকে তাকাতে পৌষ দাঁত বের করে হেসে বলে, আমাদের বেড গোছানোর প্রয়োজন নেই আপনার। অন্য কাজগুলো করবেন তাহলেই হলো। টাওয়ালটা ধুয়ে দিন। আর হ্যাঁ, বেডরুম রোজ ক্লিন করা হয় এটা। আজ না হয় আপনি করে ফেলুন, কাজ যেহেতু করবেনই। অপমানে মুখ থমথমে হয়ে গেল সোহার। শ্যামলা চেহারায় সেটা স্পষ্ট। পৌষ পরখ করলো, না, কোনো দিক দিয়ে যায় না। এই মেয়ের ফিনফিনে এক শরীর, একদম কাটা কাটা একটা মুখ, কোথায় রূপ কোথায় লাবণ্য। পৌষের বুঝে আসলো না, তৌসিফ নষ্টামি তো চাইলে রূপবতী কারোর সাথে করতে পারত, কিন্তু না, ও করলো এত অতি সাধারণ চাষা মেয়ের সাথে। এর কারণ কি? অত শত আর ভাবলো না পৌষ। সোহা তখনও ঠায় দাঁড়িয়ে। পৌষ এবার জোরেই বলল, কি হলো যান এখন। এক প্রকার দৌড়ে বেরিয়ে এলো সোহা। তৌসিফ ফোনে কথা বলছিল, কিন্তু সোহা গিয়ে দাঁড়ালো ঠিক ওর সামনে। টলমল চোখ করে তাকিয়ে বলল, মাত্র ওকে করা অপমানের কথা। আশ্চর্যের বিষয় তৌসিফ প্রতিক্রিয়া দেখালো না, শুধু বলল, ওকে ওর মতো থাকতে দাও। বলেই চলে গেল। সোহা হা করে তাকিয়ে রইল। ও কি কিছু করেছে ওই মেয়েকে? উল্টো কথা কেন বলল তৌসিফ? রাগে গাড়িরি করে উঠল, ওর চোখ দিয়ে যেন ভস্ম করে দিবে পৌষকে। তৌসিফ রুমে ঢুকে দেখলো এলোমেলো রুম। পৌষ মাথা আঁচড়ে হিজাব বাঁধছে। তৌসিফ ফোনটা ড্রেসিং টেবিলে রেখেই বলল, অন্য কাউকে ডাকতে রুম গোছাতে? আপনার হাত নেই? মানে? বিছানায় দেখুন। তৌসিফ দেখলো তো বুঝলো না। পৌষ হিজাবের শেষ পিনটা লাগাতে লাগাতে বলল, আমার সাইড আমি গুছিয়ে রেখেছি, আপনারটা আপনি গোছান। তৌসিফ ভেবাচাকা খেয়ে বলল, কি? কি না বলুন জি। এত টাকা দিয়ে কাজের লোক রেখেছে কেন? আমি কি জানি, হয়তো খায়েশ মেটাতে। এই রুমে যাতে কোনো কাজের মেয়ে না আসে। আমার শোয়ার বেড গোছাতে, বেশি প্রয়োজন হলে নিজের রুমে ডেকে নিক। তৌসিফ আচমকায় হাতের তালু দিয়ে ওর মুখ চেপে ধরলো, চোখ রাঙিয়ে বলল, চুপ থাকো একটু, আমি গোছাচ্ছি বেড। নিজের মুখ ছাড়িয়ে নিল পৌষ। শয়তানি হাসি দিতে দিতে বেরিয়ে এলো রুম থেকে। তৌসিফ বদলের মতো কিছু সময় তৌসিফ বলদের মতো কিছু সময় দাঁড়িয়ে রইল। এত এত টাকা মাস শেষে দেওয়া হয় কাজের লোকদের, এখন কিনা নিজের কাজ নিজের করতে হবে। রুমের বাইরে আসতে তৌসিফ দেখলো পৌষ সোহেল নামের মধ্যবয়স্ক লোকটাকে বলছে, চাচা শুনুন, বেডরুমে যত ফকিন্নি লাইট আছে সব পাল্টে এনার্জি লাইট আনবেন। টাকার চিন্তা নেই, এত বড়লোক মানুষ, এদের টাকা পয়সা রাখার জায়গার অভাব শুধু। আপনিই বলুন, এত টাকা দিয়ে হবেটা কি? কবরে নিবে? আরে বাবা, কিপটামার একটা লিমিট থাকা উচিত তো। এত টাকা থাকতে 440 ভোল্টের হলুদ বাতি কেন লাগাবে বলেন? পৌষের কথা শুনে তৌসিফের এবার মাথা ঘুরিয়ে উঠল। ওরে লাইটিং করাতে যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, সেখানে পৌষ 150 টাকার এনার্জি লাইটের সাথে এসবের তুলনা দেয়? তুলনা বললেও তো ভুল। এগুলো পাল্টে কিনা সাদা লাইট লাগাবে? কাকে কি বুঝাবে ও? এই মেয়েকে তো সোজা বললে উল্টা বুঝবে, সাদা বললে কালো বুঝে, শুধু বিয়ে বললে বাসর বুঝে না। দীর্ঘশ্বাস ফেলে তৌসিফ বলল, খেতে বসে পুষরাত, তোমাকে ভার্সিটি ড্রপ করে অফিসে যাব। নতুন শিপ পেমেন্টে এসেছে। যেই না ছাতামাতা নাস্তা এইসব আপনিই খান, ফালতু যত সব ফকিন্নি খাবার। বলি যে আটার দাম কি এতই বেশি যে সকালে রুটি বানানো হয় না এখানে? আর আগে গজরাতে গজরাতে চলে গেল পৌষ। তৌসিফে উঠে দাঁড়ালো। সকাল 10টা বাজে। আজ না হয় নাস্তাটা বউয়ের সাথে বাইরেই হবে। তৌসিফকে উঠতে দেখে ব্যস্ত হলো সোহা। তৌসিফ থামিয়ে দিয়ে বলল, এরপর থেকে নাস্তা ঝামেলা হলে সবগুলো চাকরি বাতিল করে দেব। টাকা দিয়ে কাজ করে, চারা দিয়ে না। গাড়িতে যাবে না করতেই তৌসিফ এবার গম্ভীর কণ্ঠে ধমকালো। ড্রাইভার দরজা খুলতেই কাঁধের ব্যাগটা এক প্রকার ছুঁড়ে ভেতরে ফেললো পৌষ। রাগে গজরাতে গজরাতে ভেতরে ঢুকে আসতেই তৌসিফ নিজেও ভেতরে ঢুকে ডোর লক করলো। মাঝখানের সিটটা ফাঁকা পড়ে রইল। এ যেন দুই কুলে ডেরা গেড়ে বসলো দুই জামাই বউ। কেউ কারো কাছে আসার তাগিদ দেখালো না। শুধু পৌষ একটু একটু রেগে বোম হয়ে আছে। রাতে ওর প্রচুর ক্ষুধা লাগে, সারা রাত ঘুম হয় না, পেট মোচড়ায়। পেটের ভিতর থাকা ইঁদুরগুলো হাহাকার করে বলে, কিরে পৌষ, কোথায় বিয়ে হইল তোর? কোন হাবাতে বড় লোকে জামাই পড়লো তোর কপালে যে রাতে তোর পেটে কিছু পড়ে না? ইঁদুরের কথার উত্তর খাবার দিয়ে দিতে পারে না পৌষ। হালকা পাতলা নগণ্য লজ্জা করে ওর। কি একটা যাতা অবস্থা! পৌষ খাবার পায় না। বাড়িতে থাকাকালীন চাচি ওর জন্য রাতে খাবার পর কিছু বানিয়ে রুমে দিয়ে রাখতো। মাঝে মধ্যে যখন পৌষ একা কিচেনে যেত, কোথা থেকে জানি জ্যৈষ্ঠ চৈত্র হাজির হতো। অবাক করা বিষয়, ইনিমিনি ঘুমে ঢুলতে ঢুলতে রান্নাঘরে এসে দুই ভাইয়ের কোলে উঠে বসতো। এরা যে সজাগ পেত কিভাবে পৌষ জানে না। শেষ রক্ষা অবশ্য হতো না। হেমন্ত হাজির হতো। পিহা ছোট ছোট হাতে আপাকে সাহায্য করত। ইনস্ট্যান্ট নুডলস 4-5টা একেবারে রেঁধে ওরা গুটি গুটি পায়ে সব ঢুকতো হেমন্তের রুমে। কারাকারি মারামারি লাগতো ডিম নিয়ে। আহা, পারতো না, রক্তারক্তি হয়ে যেত। হেমন্ত ধমক না দিলে সে মারামারির অন্ত থাকতো না।
খেতে খেতে অবশ্য ইনিমিনি ঘুমিয়ে যেত, কত রাত পর্যন্ত জেগে জেগে গল্প করত। হেমন্ত ড্রয়ার ভরা পাঁপড় চিপস রেখে যেত। টানা কোনো কালই ঘুমাতে পারত না পৌষ। খাবারের অভাবে হতাশার শ্বাস ফেলে পৌষ। তৌসিফের কানে গেল সেটুকু শ্বাস, তবে বুঝল না এর পেছনে থাকা কারণ। তৌসিফের ধৈর্য কুলালো না। ও জানে ড্রাইভারের বুকের পাটা অতটাও বড় না যে পেছনে তাকাবে। লম্বা হাত বাড়িয়ে একটানে পৌষ ধরে টেনে নিজের কাছে আনলো। ঘটনা ঘটল আলোর বেগে, যা বাস্তবে সম্ভব নয়। পৌষ বরাবর ফিজিক্সে দুর্বল, তাই বুঝে উঠতে পারল না এটা কি আদৌ আলোর বেগ ছিল না অন্য কিছু। মানে হকচকাতেও সময় লাগে মানুষের, যা তৌসিফ ওকে দিল না। হাত বাড়িয়ে পেছন থেকে কুশন নিয়ে দুজনের মাঝখানে একটা আরেকটা পৌষের পিঠের পিছনে দিয়ে বলল, বুঝলাম না, এতটা কমফোর্টেবল করে তুমি এতটা সাপোর্ট করছো? পৌষ দাঁত দিয়ে নখ কাটতে লাগলো। আপাতত ক্ষুধায় ওর যান আপ ডাউন করছে, এনার্জি লো হয়ে যাচ্ছে, মাথাটা ঝিমঝিম করছে। এত সব সমস্যার কারণে তৌসিফের সাথে চাপা নাড়াতে পারল না। এতে আফসোসও হলো কিছুটা। ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে রইল তৌসিফ। ওর জানা চেনার মধ্যে পৌষ এতটা শান্ত ধাঁচেন না। আজ সকালেও তেজে টইটুম্বুর ছিল। হঠাৎ মুখে ব্রেক কষলো কেন তৌসিফ বুঝলো না। মেয়েটার শ্যামলা মুখটা একটুখানি হয়ে আছে। তৌসিফ এইটুকু বুঝলো হয়তো বেশি ক্ষুধা লেগেছে। ডান হাত দিয়ে পৌষের হাতটা মুখ থেকে নামিয়ে দিল। মুখে বলল, দাঁত দিয়ে নখ কাটে না পোস্টার। ক্লান্ত গলায় পৌষ বলল। 100 বার কাটবো, 1000 বার কাটবো, মরে গেলেও মুখে হাত দিয়ে মরবো। তৌসিফ আর চোখে তাকিয়ে বলল। দাঁত পড়ে গেল কিন্তু কথা থামলো না। পৌষ মুখ ভেঙালো। গাড়িটা থামতেই তৌসিফ বের হলো। পৌষের দিকে দরজা খুলে দিতে ও কোনো মতে বের হতে গিয়ে মাথা ঘুরে উঠল। এটা স্বাভাবিক সময়তেও হয়, আজ এত সময় না খেয়ে থাকাতে একটু বেশি হচ্ছে। আয়রন ডেফিসিয়েন্সি থাকার জন্য বসা থেকে উঠে দাঁড়ালো, এমন মাথা ঘুরায়। তৌসিফ ওর বাহু চেপে ধরে কিছুটা উদ্বিগ্ন গলায় বলল, কি হলো পোস্টার? আর ইউ ফিলিংস লো? মাথা নেড়ে নিজের বাহু ছাড়িয়ে নিল। গাড়ি থেকে তৌসিফ পৌষের ব্যাগটা নিজের হাতে নিয়ে বলল, চলো। এত হাইফাই জায়গাতে পৌষ সচরাচর আসে না। বছরে হয়তো 3-4 বার আসা হয়। হেমন্ত ঘুরতে নিয়ে আসে, বাট ব্রেকফাস্ট করতে এত ঢং ওরা করে না। পৌষ মিনমিন করে বলল, পটাতে চায় আমাকে শালা। শালা শব্দটা অবশ্য শুনলো তৌসিফ, ভাবলো এই মেয়ে একটা চিজ, এ ভাঙলেও মচকায় না সহজে। মুখে তার খই ফুটতে থাকে অল দ্য টাইম। বুকড করা এক রাউন্ড টেবিলে বসলো ওরা। ওয়েটার আসতেই তৌসিফ জিজ্ঞাসা করলো, অর্ডার করবো পোস্টার? ঘি দিয়ে পরোটা আর দুধ চা, চায়ে দুধ বেশি দিবেন। ওয়েটার একটু তপ দেখালো। তৌসিফ ইশারায় সাইডে যেতে বললেই ওয়েটার বিনয়ের সাথে বলল, নো ভাইয়া, ধন্যবাদ। পৌষের মুখটা হাসি হাসি দেখালো। তৌসিফ চমকালো, ওর বউ দেখি হাসে, তাও এই ওয়েটারকে দেখে। এর চাকরি এনা খেয়ে দিবে তৌসিফ। পৌষ নিজে থেকে আবারও বলল, গতবারের মতো আবার চা ফেলে দিয়েন না। একটু লজ্জা পেল বেচারা। এর আগে একবার চা ফেলে দিয়েছিল। ম্যানেজার ধমকে ধামকে দেওয়ার আগে পৌষ বলেছিল ওটা কোনো ব্যাপার না, যে কারো হাত থেকেই পড়তে পারে। তৌসিফ বুঝলো পৌষ হয়তো আগে থেকে চিনে, তাই ছেলেটা চাকরি খাওয়ার কথা বাদ দিল, আপাতত নাস্তাই খাবে। ওয়েটার যাওয়ার পরপরই তৌসিফও উঠে গেল। ওয়েটারের দিকে সোজা তাকিয়ে বলল, গরুর বাটি, এক্সট্রা ডিম, সাথে একটা ফ্রুটস সালাদ আর ফ্রেশ জুস দিয়ে যাও। চাল এটি এনো। ছেলেটা মাথা নেড়ে চলে গেল। তৌসিফ আসতেই দেখলো পাশে সুইমিং পুলে গোটা গোটা চোখে তাকিয়ে আছে পৌষ। পুলে কয়েকজন শর্টস পরে পানিতে নেমেছে, আর ওদের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ওর বউ। মানে এতটা হাবলার মতো তাকানোর কি আছে বুঝে আসে না ওর। কই তৌসিফকে তো দেখে না। আচমকা ব্যাগ হাতে উঠে দাঁড়ালো, বলল, ওইদিকে চলো। কেন? কিছুটা বিরক্ত হয়ে বলল পৌষ। তৌসিফ চেয়েও আসল ঘটনা বলতে পারলো না, তাই মিথ্যাটাই বলল। এদিকে রোদ চলে আসবে পোস্টার, কাম ফাস্ট। কপাল কুচকে পৌষ গেল পিছু পিছু। স্বস্তির শ্বাস ফেললো তৌসিফ, তবে অতি গোপনে। খাবার এলো মিনিট 15 পর। চোখ উল্টে একবার তৌসিফকে দেখতে তৌসিফ ঠান্ডা গলায় বলল, জুস শেষ না করলে চা আসবে না। না, আসলো। এই মেয়ে যে জন্মের বাঁকা তা জানে তৌসিফ, কিন্তু জুসটা খেলো পৌষ। গরুর বটি দিয়ে পরোটাও মুখে দিল। তৌসিফ দেখলো পৌষ অনেকটা আগ্রহ নিয়ে বটি খাচ্ছে, হয়তো পছন্দ হয়েছে। নিজের প্লেটে থাকা বটিগুলো পৌষকে দিতে দিতে বলল, সকালে বাটি ভালো লাগছে না, তুমি নাও, আমি ডিম খাচ্ছি। পৌষ মনে মনে খুশিই হলো। তৌসিফের প্লেটে থাকা ঝোলটুকু নিজের পরোটা দিয়ে মুছে নিয়ে নিল। ভাবখানা এমন যে দিবি যখন সব দে, ঝোলও কেন বাকি থাকবে। ডিম একটা পৌষকে দিতে নিলেই ও না করলো, জানালো, পেট ভরে গিয়েছে, খাবো না আর। চা আসবে কখন? ডিম খতম হলে আসবে। না, খেলাম। এবার সত্যি সত্যিই খেলো না। তৌসিফ নিজেই ডিমটা খেয়ে নিল। চা আসতে পৌষ ওয়েটারকে বলল, এক্সট্রা সুগার লাগবে, ব্রাউনটা। ছেলেটা মাথা নেড়ে 2 প্যাকেট এনে দিল। পৌষ 2 প্যাকেট নিজের ব্যাগে ভরে বাকি দুটো চায়ে মিক্স করলো। তৌসিফ হতবাক হয়ে জিজ্ঞাসা করলো, এটা কি ছিল? কোনটা?
ওগুলো ব্যাগে নিলে কেন পোস্টার? কেন নিব না? জানেন এই চায়ের দাম কত? পুরো 400 টাকা, ভ্যাট 15%। আমি আমি তো শুধু চিনি নিলাম। বলতে বলতে টিস্যুও ব্যাগে পুরে নিল। তৌসিফ এবার ধমকে উঠল চাপা স্বরে। স্টপ ইট পোস্টার, মাথা খারাপ তোমার? কি করছো? পোষ বুঝি পাত্তা দেয়? সে দেখলো তৌসিফ সুগার ছাড়া চা খাচ্ছে। তৌসিফের ট্রে থেকেও দুটো সুগার নিজের ব্যাগে ভরে চায়ে চুমুক দিল। তৌসিফ অসহায় চোখে তাকিয়ে রইল, বলল, প্লিজ হানি, এগুলো রেখে দাও এখানে। বাসায় অনেক আছে, এর থেকে ভালো ব্র্যান্ডের আছে। কেউ দেখলে কি ভাববে বলো? খেয়ে দিয়ে চাঙা এখন পোষ। একটা ছোট খাটো ঢেকুর তুলে বলল, শুনুন, আজ একটা গোপন কথা বলি আপনাকে। এই যে আমরা যা যা খেলাম, এর মধ্যেই এইসবের টাকা উসুল করে রাখা হয়। এমনকি ওয়াশরুম যাওয়ার টাকাও আগেই রেখে দেয় এনারা। কথা হলো, ব্যবহার করলেও পে করতে হবে, না করলেও করতে হবে। তাহলে আমার টাকা কেনা জিনিস আমার ব্যাগে বলে সমস্যাটা কোথায়? যুক্তিতে কি ভুল থাকলে বলুন আমায়। পৌষের যুক্তি শুনে তৌসিফ আপাতত কিছু বলল না। মান ইজ্জত আজ পকেটে ভরে যেতে হবে, ভাবতে ভাবতে চায়ে চুমুক দিল। পৌষের ভার্সিটি গেটে এসে গাড়ি থামলো। তৌসিফ মানি ব্যাগ থেকে 500 টাকার কচকচা কিছু নোট পৌষকে দিয়ে বলল, কেন? হাত খরচ তোমার। লাগবে না। লাগবে? রাখো। বললাম তো লাগবে না, হেমু ভাই দেবে। ভ্রু উঁচু করলো তৌসিফ, গম্ভীর কণ্ঠে বলল, আমার বউ তুমি পোশাক, তোমার চাচাতো ভাই কেন হাত খরচ দেবে? কারণ সারা বছর সেই দিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে তৌসিফ বলল, বাট ইট ইজ নট দ্যাট সেম টাইম না, বুঝো? রাখো এটা। কিছু একটা ভেবে ওখান থেকে 500 টাকার একটা নোট টান দিয়ে নিল পৌষ। গাড়ি থেকে নেমে গিয়ে বলল, এত লাগে না আমার, যাই। তৌসিফকে বলার সুযোগ না দিয়ে পৌষ চলে গেল। হাতে থাকা 4,500 টাকার দিকে তাকিয়ে রইল তৌসিফ। গাড়ি চলতে শুরু করেছে। তৌসিফের মনে পড়ল সে রোজ 5,000 হাত খরচ দিয়েও পোষাতে পারত না। প্রতি মাসে গোল্ড গিফট করেও ঠিকঠাক সেই নারীটার হাসি মুখ দেখতে পেত না। সর্বোচ্চ যখন ডায়মন্ডের গিফট দিত তখন গদগদ হয়ে 3-4 রাত সে তৌসিফের বুকে ঘুমাতো, তাকে আদর যত্ন করত, এরপর যা তাই। তৌসিফ তাকে সবটুকু সুখ দিয়ে রাখার চেষ্টা করেছে। টাকা পয়সা দেশ বিদেশ সব কিচ্ছু বাকি রাখেনি, কিচ্ছু না। দিন শেষে সে শূন্য, ভালোবাসার কাঙালি হয়ে গিয়েছিল। ভার্সিটিতে ভাগ্যক্রমে আদিত্যর সাথে দেখা হয়নি পৌষের, তবে আদিত্যর বন্ধুদের সাথে দেখা হলো। সিনিয়র হওয়ার সুবাদে সালাম পর্যন্ত একে সম্পর্কে আবদ্ধ তারা। এর মধ্যে সবচেয়ে ভদ্র হচ্ছে রিহাব নামে একজন। সে পৌষকে ডেকে নিল সাইডে, জিজ্ঞাসা করলো, ক্লাস কখন? মাত্র একটা শেষ হলো ভাইয়া, আরেকটা আধ ঘন্টা পর। কিছু জানানোর ছিল তোমাকে আদিত্যর ব্যাপারে। পৌষ ভদ্রভাবে উত্তর করলো, আমি এখন ম্যারিড ভাইয়া, তার সাথে যোগাযোগ নেই, জেনে কি হবে? তবু তোমার জানা উচিত পোষ। পৌষ কথা বলল না। রিহাব নিজেই চোখে থাকা চশমাটা ঠেলে দিয়ে বলল, তবুও জানা উচিত তোমার পোষ। হিজ বেড পোষ, ও পেট ধরে করেছে সব। জানি। বেশ স্বাভাবিকভাবেই বলল পৌষ। রিহাব হাসলো, বলল, তৌসিফ স্যারকে প্রমাণগুলো আমি দিয়েছিলাম, তবে আরো কিছু দেয়নি, এতে আদির ঝামেলায় পড়তো। আমায় কেন জানাচ্ছেন? কারণ একটাই পোষ, তৌসিফ স্যার ভালো মানুষ। মুভ অন করো, দ্যাট উইল বি বেটার ফর ইউ। ওই বেটে আপনিও সামিল ছিলেন, এটাও জানি আমি। রিহাব আচমকা এটা শুনে ঘাবড়ালো। পৌষ বাঁকা হাসলো, বলল, তৌসিফ তালুকদার শুধু আপনার প্রমাণের ভিত্তিতে চলে না, আপনার উপরে প্রমাণও আছে তার কাছে। আমার থেকে দূরে থাকুন ভাইয়া। লাইফে প্রথমবার ছিল ওটা। যততম বাড়ি হোক না কেন ভাইয়া, পৌষ রাতকে কারো বিছানা নিয়ে এতটা সহজ না। আমার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল না, ভালো লাগা ছিল। আমার প্রথম ভালো লাগা ছিল আদিত্য। আবার বলছি ছিল, এর মানে এখন নেই। কোনোদিনও প্রেমিকার দাবি করিনি আমি। সে প্রেমিক হতে চেয়েছিল, প্রেম হতো আমাদের মধ্যে, যদি না সেদিন চাচা ধরে ফেলতো। তবে হ্যাঁ, অপেক্ষা ছিল, তীব্র অপেক্ষা ছিল আমার তার জন্য। কারণ একটাই, আমার প্রথম ভালো লাগা ছিল, যা এখন সে নেই আর। কথাগুলো বলে গটগট পায়ে ক্লাসে ঢুকে পড়ল পৌষ। আপাতত বিরক্ত লাগে এসব তার। ক্লাস শেষ হলো বিকেল 5টা নাগাদ। ওকে অবাক করে দিয়ে ক্যাম্পাসে হাজির কাজিনদের দলবল। ইনিমিনি আর পিহা দৌড়ে এলো। আপা আপা ডাকতে ডাকতে মুখে ফেনা তুলল 3জন। ইনিমিনিকে কোলে তুলে জড়িয়ে ধরলো। বলা হয় বড় বোন হলো মায়ের মতো। ইনিমিনি আর পিহার ক্ষেত্রেও তা। 3টা হিচকি তুলে কাচ্ছে তাদের কলিজার আপাকে পেয়ে। ছোট ছোট ঝুটি করা মাথাটা নাড়িয়ে বলল, আপা তুমি নাই কেন? এই যে আছি তো আপা। বাতাই তোলো না আপা। চলবো তো সোনারা, তোরা এইখানে কেন? চৈত্র আর জ্যৈষ্ঠ মাথা নিচু করে এগিয়ে এলো। ইনিমিনি লাফিয়ে ওদের কোলে যেতেই দুই ভাইয়ের হাত জড়িয়ে ধরে পৌষ। ছেলেগুলো পারলে কেঁদে দিত। দূরে দাঁড়িয়ে আছে হেমন্ত, দেখেও না দেখার ভান ধরল পৌষ।
ক্ষুদ্র শ্বাস ফেলে এগিয়ে এলো হেমন্ত। পৌষ ধরা গলায় ডাকলো, হেমু ভাই, বল। কান্না পাচ্ছে। কেঁদে ফেল। সত্যি তো? ওর মাথায় হাত রাখলো হেমন্ত। পৌষ হাসলো। পৌষদের হাসি ছাড়া কান্না মানায় না। সারাক্ষণ ছটফট করে গভীর কষ্ট চাপা দিয়ে হাসার মানুষই তো পৌষ। আজও ব্যতিক্রম ঘটল না। পৌষের উস্কানিতে সবগুলো গেল টিএসসি। মোমো থেকে নিয়ে বুট কিছু বাদ রাখলো না। বুট খেতে ইনিমিনি হুহা শুরু করেছে। ওদের পানি খাইয়ে ঠান্ডা করলো চৈত্র। উঁচু সিঁড়িগুলোতে বসে একসাথে মালটার চা খেলো ওরা। এটা অবশ্য ইনিমিনিকে দেওয়া হলো না। সারাটা সন্ধ্যা কাটলো ওদের সাথেই। 5টা কাজিনের মুখে শুধু আপা ডাক। পৌষের খাখা করা কলিজা প্রশান্তি পেল। এই ভাই বোনগুলো যে ওর প্রাণ। হেমন্তের দিকে তাকিয়ে পৌষ বলল, মাসের শেষ দিক চলে, আমার পকেট মানি দাও। মানিব্যাগ থেকে 500 টাকার দুটো নোট দিল হেমন্ত। বাকিদের 500 করে। শুধু ইনিমিনি আর পিহা এখনো পকেট মানি পায় না। পৌষকে বাড়ি পৌঁছে দিয়ে ওরা চলে গেল। পৌষের মনটা পুনরায় খারাপ হলো। কলিং বেল বাজাতেই মিনু খুলে দিল। পৌষকে দেখে মুখটা চোখা করে চলে যেতেই পৌষ শ্বাস ফেললো। আপাতত এখন মুড খারাপ করার সময় নেই ওর। দিন কেমন কাটলে পৌষরাত? পৌষ আকাশে থাকা চাঁদের দিকে তাকিয়ে বলল, অনেক ভালো। আমাকে জিজ্ঞাসা করলে না? বলার হলে নিজেই বলবেন। অনেক স্ট্রেস ছিল আজানি। শিপিং ডিলে হলো। যা যে মাল এসেছিল, লিগাল ডকুমেন্ট সব আমার, তবুও পুলিশ আটকে রেখেছে। যখন এসআইকে কল দিলাম তখন ছেড়ে দিল। এরা চিনি শুধু টাকা, বুঝলে? পৌষ ফেল ফেল করে তাকিয়ে রইল। এইসব তাকে কেন বলা হচ্ছে সে কি বুঝে? পৌষ গিয়ে বিছানায় উঠে বসলো। তৌসিফও গুড নাইট জানিয়ে লাইট অফ করে শুয়ে পড়ল। ঘড়ির কাঁটা ঘন্টা পেরোলো, একদম সোজা হয়ে আছে। পৌষের পেট মোচড়ালো, এদিক ওদিক করে এবার উঠে বসলো। ক্ষুধায় পেট চুচু করছে ওর। যদিও খেয়েছে 10টা নাগাদ, অভ্যাস বলে কথা। টিকতে না পেরে কিচেনে গেল। এদিক ওদিক খুঁজেও যখন পেল না, হঠাৎ পেছন থেকে গাঢ় গলা শুনে চমকে তাকালো। তৌসিফ ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে বলল, কি খাবে? জানি না, ক্ষুধা লেগেছে। তৌসিফ ফ্রোজেন পিজা বের করে ওভেনে দিল। ওটা গরম হতে হতে জিজ্ঞাসা করলো, রাতে ক্ষুধা লাগে? হুম, এতদিন গেলেছিল অবশ্যই। স্বাভাবিক। বলনি কেন? পৌষ চুপ রইল। তৌসিফ নিজেই বলল, লজ্জা? আচার পেও না, বাসা খাবার থাকে। তোমার বাসা, মন যা চাইবে খাবে, ফেলবে, কেউ কিছু বলবে না। কে আছে আমার বলো? তুমি আর আমি। তুমি আর আমি কথাটা অদ্ভুতভাবে পৌষের পেটে প্রজাপতি উড়ালো। পিৎজা গরম হতে ওরা কিচেনে উঁচু জায়গাতে উঠে বসে খেলো। টুকটাক কথা হলো দুজনার। ঘুমাতে এলো রাত 2টোর দিকে। রাত প্রায় 3টার দিকে ওয়াশরুমে যেতে উঠে পৌষ। পাশে তৌসিফ নেই। ওয়াশরুম থেকে এসেও দেখলো নেই। কি মনে করে বাইরে তাকাতেই দেখলো সোহার রুম থেকে বের হলো তৌসিফ। রাত 3টা বাজে সোহার রুমে কেন গিয়েছিল তৌসিফ, এটাই উত্তর জানা নেই পৌষের। তবে এত বছর ধরে শোনা কথাগুলো মনে পড়ল ওর। কাজের মেয়ের সাথে সম্পর্ক তৌসিফের। নিশ্চিত এত রাতে ভালো উদ্দেশ্যে ওখানে যায়নি তৌসিফ। চুপ করে নিজের পাশে শুয়ে পড়ল পৌষ। জানে না কেন, কিন্তু পৌষের মতো মেয়ের চোখ ভিজে উঠেছে। যদিও সেই পানি গড়িয়ে পড়ল না, আর দহন সৃষ্টি হলো যদিও তা কাউকে পুরালো না। নিজেকে সান্ত্বনা দিল পৌষ। তোর ভাগ্য এটা পৌষ, মেনে নে। পৌষের কাঁধে হাত রাখতেই কিছুটা ছুঁড়ে ফেলে পৌষ। তৌসিফ দমল না, বরং চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করল, পৌষরাত কি হয়েছে? বাসার কথা মনে পড়েছে? বলতে বলতে শোয়া থেকে এইবার উঠে গেল তৌসিফ। সবেই বিছানায় গা দিয়েছিল, তখনই কেন যেন মনে হলো পৌষ ঘুমায়নি। তখনই শিওর হতে কাঁধে হাত রাখে। টেবিল ল্যাম্পটা জ্বালাতেই হলদেটে আলোয় মাখো মাখো হলো কক্ষ। তৌসিফ পৌষের দিকে তাকিয়ে এবার ওর বাহু টেনে ধরল। বসানোর চেষ্টা করতে এবার হুহু করে কেঁদে উঠল পৌষ। ওর চঞ্চলা মনটা মানতে পারছে না কিছুতেই না। হোক তার কোনো আশা নেই তৌসিফ থেকে, তাই বলে রাত বিরাতে তৌসিফের এহেন সোহার রুমে যাওয়াটাও মানতে পারছে না। স্বভাব সুলভী নারী মন, তার মধ্যে পৌষের মনটা অতি নরম, মাতৃসুলভ। সেখানে ছোটখাটো অনুভূতি রোজ খেলা করে। এর মধ্যে সবচাইতে বড় বন্ধন, পবিত্র এক বন্ধনে আটকা দুজন। হয়তো কোনো আবেগ তাদের এই বিয়েকে ঘিরে নেই, তবুও প্রাকৃতিকভাবেই টান সৃষ্টি হয়ে যায়। পৌষের কান্নায় তৌসিফ নিজেই ভড়কে গেল। 2 হাতে ওর চোখটা মুছতে নিলে পৌষ সরাতে চাইল ওকে। এক প্রকার জোর করে চোখ মুছে দিল তৌসিফ। অতি নরম স্বর বের হলো কণ্ঠনালী ভেদ করে, বাসার কথা খুব বেশি মনে পড়েছে জান? জান প্রাণ কুত্তা বিলাই, আমাকে ডাকতে হবে না, সরুন আমার সামনে থেকে। কাঁদতে কাঁদতে হিচকি তুলে বলল পৌষ। তৌসিফ অবাকের উপর অবাক হলো, তবুও বউকে আদর করে বলল, আচ্ছা হানি, একটু আগে না ঘুমালে? কি হয়েছে বলো? এতটা ন্যাকা সাজা পৌষের হজম হলো না। রুক্ষ কণ্ঠে ঝরঝরে বলল, বর হওয়ার অধিকার দিয়েছিলাম আপনাকে, আপনি নেননি। আমার সামনে ভালো সাজা বন্ধ করুন। আপনার আসল চেহারা পুরো এলাকা জানে, আমিও জানতাম, তবে আজ স্বচক্ষে দেখলাম।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।